এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সরাসরি যাচ্ছে সেখানে। নিশাত, আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে প্রাথমিক প্রধান শিক্ষকদের এবং পাশাপাশি যারা সহকারী শিক্ষক তাদের কিন্তু এক ধরনের অভিযোগ রয়েছেন যে প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে তাদের হয়রানির শিকার হতে হয়, টাকা ছাড়া কোনো কাজ হয় না এবং এমনকি স্লিপের যে বরাদ্দ প্রতি বছর এছাড়া বিভিন্ন ধরনের যে বরাদ্দ রয়েছে প্রতি বরাদ্দে কমিশন ছাড়া তারা কোনো কাজই করতে পারে না এবং এই শিক্ষা অফিসগুলো ঘিরে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে। আমরা আজকে আলোচনা করব যে কেন দীর্ঘ সময় সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি এবং কেন শিক্ষা অফিসগুলোতে শিক্ষকরা আসলে হয়রানির শিকার হচ্ছেন। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমরা সরাসরি যেতে চাই, কেন এই শিক্ষা অফিসগুলোতে আসলে এই হয়রানির শিকার হচ্ছেন শিক্ষকরা? আসলে এটি কি পদ্ধতিগত কোনো দুর্বলতা রয়েছে কিনা? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে একটি স্কুলে যেখানে মাত্র কোনো কোনো ছোট যে শিক্ষার্থী কম, শিক্ষার্থী অনুযায়ী হয়তো সেটা 35,000 থেকে শুরু হয়েছে, কোথাও 70,000, কোথাও লাখ টাকার উপরে। একটা ছোট মাঝারি স্কুলে এই 70,000 টাকা পর্যন্ত স্লিপের টাকা বরাদ্দ থাকে, আর সর্বসাকুল্য বাৎসরিক আর অন্যান্য যে খাতের বরাদ্দটা আছে সেটি লাখ টাকার উপরে যাওয়ার কথা না। সব মিলিয়ে সেই ছোট্ট একটি টাকা, সেই টাকা থেকে যদি আপনি 2-3টা ভাগ করে ফেলেন, একটি উন্নয়নে যাবে, একটি শিক্ষকদের পকেটে যাবে এবং একটি কর্মকর্তাদের পকেটে যাবে, তাহলে কাজটুকু আর কতটুকু হয় এই অল্প টাকা? খুব দুর্ভাগ্যজনক ঘটনাটা হচ্ছে যে একজন ছোট্ট শিক্ষার্থীর জন্য একটি বরাদ্দ, সেই বরাদ্দের উপর থেকে আমরা লোকটুকুকে সরাতে পারছি না। একটা স্কুলে যে কন্টিনজেন্সি আছে সেটা 500-600-700 টাকার মতো এক একজন শিক্ষক প্রতি। সেই টাকাটা এত অল্প যেটা হয়তো একটা চক ডাস্টার কেনার জন্য কিংবা একজন শিক্ষকের চায়ের জন্য, সেই টাকাটার প্রতি আমরা সামান্য এই 500-600-700 টাকার উপরে লোভটুকু সামলাতে পারছি না। আমাদের নৈতিক অবস্থাটা কোথায় গেছে? এখন এই নৈতিক অবস্থা যখন এরকম, আমি একটু আগে একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, তার সাথে কথা বলতে গিয়ে আমি বলছিলাম যে সর্বসাকুল্যে বাৎসরিক বরাদ্দ যখন লাখ টাকা, তার মধ্যে যদি আপনি 3টা ভাগ করেন তাহলে কাজটা কেমন করে হয়, কিভাবে সম্ভব? এবং কাজ যেহেতু হচ্ছে না, ফলে নানাভাবে কিন্তু এই স্কুলগুলো উন্নয়ন বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য যে বরাদ্দ আছে সেই বরাদ্দের টাকা একজন শিক্ষক এবং একজন কখনো কখনো একজন কর্মকর্তা তাদের ভাগাভাগির একটি অংশে পরিণত হচ্ছে। এটি খুব দুঃখজনক। আমাদের নৈতিক শিক্ষা, আমাদের সামাজিক শিক্ষা, আমাদের আইন কাঠামোগুলো কোন জায়গায় পৌঁছেছে, আমাদের জবাবদিহিতার জায়গাগুলো কোথায় পৌঁছেছে যে আমরা এটাকে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আপনি নিজেও এই আমাদের বাংলাদেশের নানা প্রান্তের যে ঘটনাগুলো, আপনি একটি জায়গার চিত্র তুলে ধরেছেন হয়তো আজকে রিপোর্টের মধ্যে, বাংলাদেশের প্রতিটি জায়গার কম বেশি চিত্র কিন্তু এটা, দু একটি জায়গায় ভালো আছে। এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি আমি একটু আপনাকে বলি। আপনি কি, আমরা দেখছি যে শুধুমাত্র এই স্লিপের বরাদ্দই না, পাশাপাশি যে অন্য যে কাজগুলো শিক্ষা অফিসে করতে হয় শিক্ষকদের, সেখানেও তাদেরকে উচকোচ গুনতে হয় এবং আমরা দেখছি যে শিক্ষা সমিতির এক ধরনের সিন্ডিকেট রয়েছে শিক্ষক সমিতির। এই শিক্ষক সমিতিকে আপনি ম্যানেজ করতে না পারলে বদলি থেকে শুরু করে কোনো কাজই হচ্ছে না। আসলে এই যে পদ্ধতিগত যে দুর্বলতা কিংবা এই স্বচ্ছতার জায়গাটা কেন নিশ্চিত করা সম্ভব হয়নি এবং আমাদের আসলে কি করা উচিত এই মুহূর্তে? জি, অনেক ধন্যবাদ। আমি যেমনটি বলছিলাম ওটা একটুখানি শেষ করি যে এই যে আপনি টাকাটা যে আজকে একটি স্কুলে কত টাকা বরাদ্দ আছে এটি জানেন একজন প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যরা এবং শিক্ষা অফিসের বাইরে একজন অভিভাবকের কি জানবার সুযোগ আছে তার স্কুলে তিনি তার বাচ্চা যে স্কুলে পড়ছে সেই স্কুলে কত টাকা বরাদ্দ? ফলে আমি 2-1টি স্কুলে দেখেছি যে স্কুলে বরাদ্দ কত টাকা সেটি একটি বোর্ডের মধ্যে ঝুলানো আছে। এটি যদি প্রকাশ্য থাকে, এটি যদি প্রকাশ করা সম্ভব হয়, এই তথ্যটা যদি প্রতিটি মানুষের কাছে পৌঁছয়, তাহলে কিন্তু মানুষের একটা ধরনের জবাবদিহিতার আওতায় আসে যে আপনি 1 লক্ষ টাকা পেয়েছেন, কি কি উন্নয়ন কাজ করেছেন আমরা দেখতে চাই। ফলে এই তথ্যটা আসলে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুব দরকার। এটি প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই যে একটি দুর্নীতি হচ্ছে, একটা অনিয়ম ঘটছে, সেটি তদন্ত কে করছে? যার বিরুদ্ধে অভিযোগ তিনি করছেন। একটা স্লিপের টাকা, আমি স্লিপ দিয়ে কথা বলছি কারণ স্লিপ সবচেয়ে মোটা অঙ্কের টাকা। এই স্লিপের অনিয়ম হচ্ছে, অনিয়মটা করছেন হয়তো শিক্ষক এবং এটিও দুজন মিলে জড়িত। তাদের একটা অংশ আমরা ধরে নিচ্ছি কোনো কোনো ক্ষেত্রে হয়তো শিক্ষা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পৌঁছচ্ছে, আমরা ধরে নিচ্ছি। যদি তাই হয়, সেটা তদন্ত করবার জন্য আবার তাদেরই একজন প্রতিনিধি গিয়ে সেই অনিয়মটা তদন্ত করছেন, তাহলে আপনি এই সংকট থেকে উত্তরণ করবে কি করে? যিনি এই ঘটনাটার সাথে জড়িত তিনি অথবা তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তদন্ত কাজের সাথে জড়িত আছেন। ফলে নিরপেক্ষ একটা তদন্ত যদি না হয় এবং তাদেরকে শাস্তির আওতায় যদি না আনা সম্ভব হয়, তাহলে কিন্তু এই যে অনিয়ম দুর্নীতিগুলো এগুলো রোধ করা সম্ভব না। আপনি যে প্রশ্নটি এখন করছিলেন সেটা হচ্ছে যে এই যে একটা সিন্ডিকেটের মধ্যে চলে এসছে, এখন এই সিন্ডিকেটটা আমরা কেন ভাঙতে পারছি না? যে শিক্ষকরা আছেন, যে শিক্ষকরা আছেন। ধন্যবাদ। আপনি বলছেন যে পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। আমরা আলোচনা করছিলাম প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে যে দুর্নীতি, যে ভোগান্তি, শিক্ষকরা যে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন, সেটি আসলে
আসলে কিভাবে রোধ করা সম্ভব এবং কি ধরনের উদ্যোগ নিলে শিক্ষকরা এরকম হয়রানি থেকে মুক্তি পাবেন। তো সবকিছু মিলে আজকে রংপুর থেকে এই ছিল আমার কাছে আলোচনার বিষয়বস্তু এবং অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।